সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর 100 থেকে 103 পর্যন্ত আমরা এই সেশনে সমাধান দেখব। এখানে আমরা সেশন 2তে দেখতে পাই নাগরিক সেবা ও ই-কমার্সের সেবা এবং সুবিধাসমূহ। আগের সেশনে আমরা নাগরিক সেবা ও ই-কমার্সের ধারণা জেনেছি। এখন সেই সেবাগুলোর সুবিধা অসুবিধাসমূহ আমরা চিহ্নিত করব। আমাদের মাঝেও এমন অনেকেই আছি যাদের আগের সেশনের উদাহরণটিতে জয়িতার মতো কোনো নাগরিক সেবা বা ই-কমার্সের অভিজ্ঞতা রয়েছে, যেমন উপবৃত্তির টাকা বা আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তির ভাতা পেয়েছি। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক ও ই-কমার্স সেবা নেওয়া ও দেওয়ার সময় যাতায়াতের খরচ কমিয়ে দেয়। অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা এই সেবাগুলো পেয়ে থাকি। এই সেবাগুলোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করা, সেবা গ্রহণ দিন দিন বেড়েই চলেছে। নিচের ছকে আমরা সুবিধাগুলো লিপিবদ্ধ করব। হাতের বাম দিকে দেখতে পাচ্ছ হচ্ছে ক্রম রয়েছে এবং ডান দিকে নাগরিক সেবা ও ই-কমার্সের সুবিধাসমূহর দিক রয়েছে, যেখানে রয়েছে 1 নম্বরে খরচ কমে যায়, 2 খুব কম সময়ে সেবা পাওয়া যায়, 3 সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায়। এখন আমাদের করণীয় হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি হচ্ছে আমাদের নিজেদের পূরণ করতে হবে। তো এগুলো হচ্ছে আমরা পূরণ করে নিব। তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানিয়ে ফেলো। এখন আমরা উত্তরগুলো দেখে নিই। যে 4 নাম্বার পর্যন্ত আমরা জেনেছিলাম, এবার 4 থেকে আবার একটু রিপিট করি তোমাদের। 4-এ বলেছে সেবা গ্রহণের জন্য অন্য কোনো ব্যক্তির উপর নির্ভর করতে হয় না, সরাসরি নিজে সেবা নেওয়া যায়। 5 যে কোনো সময় ও যে কোনো স্থান থেকে সেবা পাওয়া যায়। 6 নাগরিক সেবা ও ই-কমার্সের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সকল তথ্য পাওয়া যায়। 7 ই-ব্যাংকিং এর মাধ্যমে দ্রুত পেমেন্ট করা যায়। 8 ঘরে বসেও বিভিন্ন সেবা পাওয়া যায়, এতে অর্থ, সময় ও শ্রম উভয়ই বেঁচে যায়। এই তো গেল হচ্ছে আমাদের নাগরিক সেবা ও ই-কমার্সের সুবিধাসমূহ। এখন আমরা এই সেবার নাম এবং কোন কাজের জন্য ব্যবহৃত হয়, এখানে হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ হচ্ছে ক্রমিক নং 1 থেকে 5 পর্যন্ত রয়েছে এবং সেবার নাম এবং রয়েছে কোন কাজের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। এই ছকটি মূলত এখন আমরা পূরণ করে দেখব। প্রত্যয়নপত্র বিভিন্ন প্রতিযোগিতার আবেদনের জন্য নতুন প্রতিষ্ঠানে ভর্তির জন্য ব্যবহৃত হয়। 2 অভিভাবকের আয়ের সনদ আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। 3 আর্থিক সচ্ছলতা সনদপত্র পরিবারের ভরণ পোষণে আর্থিকভাবে সচ্ছলতা আনতে ব্যবহৃত হয়। 4 চারিত্রিক সনদপত্র নিজের ইউনিয়নের বাইরে নিজের পরিচয় জানানোর জন্য ব্যবহৃত হয়। 5 প্রতিবন্ধী সনদ সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এ পর্যন্ত এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।